আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকালে উঠেই অনেকটা কাজ তো করে নিয়েছি, তো এখন মাছটা একটু ধুয়ে নিয়েছিলাম। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বেরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। রান্না করতে যাব এখনই। সকাল সকালে রান্না করতে যাব। আজ তো বাবুর এক্সাম আছে, তো আমাকে খুব সকালে উঠে তো রান্নাটা করতে হচ্ছে, নয়তো যেতে পারবে না। আর বাবু আজকে ভোরের দিকেই যাবে স্কুলে। তার কারণ হচ্ছে ওর সাইকেলটা একটু লিক হয়ে গেছে। আর কখন যে লিক হয়েছে সেটা আমরাও বুঝতে পারিনি। গতকাল রাত্রে দেখি যে সাইকেলটা হঠাৎ করে লিক হয়ে গেছে। তো কী আর করা, এখন ওর আব্বুর সাথেই তো যেতে হবে। তো ওর আব্বু তো অনেক সকালে যায়, 7টার দিকে এখান থেকে রওনা দেয় বাসা থেকে। তো ও সেই 7টার সময়ই যাবে, তো সেই কারণে আমাকে ভোরে উঠে রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। তো এই মাছগুলো অবশ্য বাবু খাবে না, ওর জন্য একটা ডিম ভেজে দিব। আর এই মাছগুলো যেহেতু অনেক কাটা, আর দেখতে কিছুটা ইলিশ ইলিশ মাছের মতো, খেতেও কিন্তু সেম। মাছটা তো অন্য কড়াইতে ভাজি, আর এই কড়াইতে মাছ তেমনভাবে ভাজা হয় না, তবুও আজকে একটু ভাজলাম। তো দেখছি যে সমস্যা নেই, মাছটা কিন্তু আস্তই উঠেছে, ভেঙে যায়নি। আর ভাজার আগে যদি একটু 1 চিমটি মতো একটু লবণ দেওয়া যায়, তাহলে কিন্তু মাছ ভাঙার কোনো আর চান্সই থাকে না। আমাকে একটা আপু প্রশ্ন করেছিল আমি কড়াইটা কিভাবে পরিষ্কার করি। তবে যেদিন পরিষ্কার করব ভালোভাবে সেদিন অবশ্যই শেয়ার করব। আর আজকে একটু বলে দিই, যেহেতু সে আপুটা একটু অপেক্ষায় থাকবে যে আমি কিভাবে কড়াইটা পরিষ্কার করি। এটার কোশ্চেনটা উনি করেছে, তো অ্যান্সারটা অবশ্যই আমার দেওয়া উচিত। তো কড়াইটা আমি যখন ডিমটা সিদ্ধ করি অথবা ডিম ভাঙি, সেই ডিমের খোসাগুলো আমি কিন্তু ফেলি না, সেই খোসাগুলো রেখে দিই। আর কড়াইটা যখন আমি ডিপ ক্লিন করি, তখন কড়াইটা একটু হুইল পাউডার দিয়ে অথবা সার্ফ দিয়ে, আপনারা যে যেটাই বলেন না কেন, তো হুইল পাউডারটা দিয়ে তো এটা একটু জ্বালিয়ে নিই। এর ভিতর হুইল পাউডার এবার পানি দুইটা একসাথে মিক্সড করি। তবে হ্যাঁ, পানিটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে। যে কালো দাগ মানে যেই জায়গা পর্যন্ত আপনার কালো দাগ আছে সে পর্যন্ত অবশ্যই নেবেন। নিয়ে ওটা ভালো করে টকবক করে ফুটাবেন পানিটা। সে তারপর পরে একটু রেখে দিবেন। দেওয়ার পরে যে গরম গরম থাকবে, সে গরম অবস্থায় পানিটা ফেলে দিয়ে, পানিটা পুরোপুরিভাবে ফেলে দিবেন না, একটা পাত্রে অন্য আর একটা পাত্রে রেখে দিবেন। দিয়ে যে ডিমের খোসা সেটা দিয়ে আর একটা মাজনি দিয়ে, আর যে গরম পানির যে ডিটারজেন্ট গোলানো হবে, সেটা অল্প অল্প করে নেবেন আর ডলা দিবেন। তাহলে দেখবেন কড়াইটা কিন্তু খুব দুর্দান্ত পরিষ্কার হয়ে গেছে। আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা ডিটারজেন্ট আর পানি, সেই সাথে যদি একটুখানি ভিনেগার এবং তেঁতুল দুইটা একসাথে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব চটজলদি আরও তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবেন। আশা করছি আমার আজকের টিপসটি আপনাদের পছন্দ হবে, এবং সেই সাথে যদি কাজটাও করতে পারেন তাহলে নিশ্চয়ই উপকার পাবেন। তো আমি তো ওইভাবে কড়াইটা পরিষ্কার করি। আর আমার আর একটা কাজ আছে, আমি কিন্তু কড়াইটা নোংরা হতে দিই না, যে বেশি জেদি দাগ পড়বে। আর যদি কড়াইয়ের পিছনের কালির কথা বলেন, তো সেটা কিন্তু আমি উঠাই না। তার কারণ তো অবশ্যই একটা আছে। আর তার কারণ আমি তো বাসায় কিছু টুকিটাকি কাজ করি, যেটা আমি একটু সেলাইয়ের কাজ করি, তার উপরে কাপড়ের ছাপ দিই। যে কাপড়ের ছাপটা আমরা হাতের কাজে যে জামাগুলো কিনতে পাওয়া যায়, তো সেই জামা এবং নকশি কাঁথার যে ডিজাইনগুলো, সেগুলো কিন্তু আমি বাসায় করে থাকি। তো সেটা ছাপ দেওয়ার জন্য আমার একটু রঙের প্রয়োজন হয়। তো রঙটা বাইরে থেকে কেনা হয় না, আমি নিজেই বাসায় তৈরি করি। তো সেটার জন্য কিন্তু আমার কড়াইয়ের যে পিছনের কালি, সেটার প্রয়োজন হয়। তো সে কারণে আমি কড়াইয়ের
পিছনে কালিটা কখনো পরিষ্কার করি না, আর ডিপ ক্লিন তো করিই না, কারণ আমার ওই রঙটার খুবই প্রয়োজন। আর এই রঙটা যখন আমি বাসায় তৈরি করি সেটা খুব ভালোভাবে ছাপ দেওয়া যায়, আর রঙটা কিন্তু উঠতে চায় না। আমার রান্নাটা হয়ে গেছে, আর এই পর্যায়ে এসে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর তো না, বাইরে যেখানে রান্নাটা করি তো সে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেখানে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। আর এখানে তো খোলা জায়গা, বাতাসেও অনেক সময় অনেক হচ্ছে পাতা উড়ে আসে, ধুলো উড়ে আসে, তো সে কারণে একটু ঝাড়ঝুড় দিচ্ছি। আর তারপরেও রান্নার পরে কিন্তু জায়গাটা বেশ নোংরা হয়েছে, তো সে কারণে সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু ঘরের সামনে একটু পরিষ্কার করে না রাখলে দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। আমার আরও একটা আপু আমাকে কমেন্ট করেছে আমি কোথায় থাকি, আমার বাসা কোথায়। তো আমি যশোর জেলায় থাকি, আর যশোর জেলায় হচ্ছে আমার বাপের বাড়িও আমার শ্বশুরবাড়ি, সবই জেলার ভিতরে, কিন্তু গ্রাম এক এক জায়গায়। তবে আমি সঠিক ঠিকানাটা কখনোই আমি হচ্ছে ওয়াইটিতে আনতে চাই না, যে আমার বাসা অরিজিনাল সঠিক কোথায় আছে। তো সেই কারণে ক্ষমা করবেন, আমি আমার স্থান যে জায়গাটায় সেটার নাম বলতে পারছি না। ওয়ারড্রপের উপরে প্রচুর পরিমাণে ময়লা পড়েছিল, আর এটা কিন্তু একদিন বাদে একদিনই পরিষ্কার করি, তবুও হচ্ছে এইটা পরিষ্কার কখনোই থাকে না, বাইরে ধুলা ময়লা তো পড়েই থাকে। আর একটা কথা জানলে একটু আশ্চর্য হবেন, যে আমার এই ওয়ারড্রপটা কিন্তু মাত্র 1000 টাকায় কেনা। তো এটা কিন্তু একটা কাঠের ওয়ারড্রপ এবং সেগুন কাঠের। তো আমি কিভাবে 1000 টাকায় হচ্ছে কাঠের ওয়ারড্রপ কিনলাম সেটা আজকে একটু বলি। আমি আমাদের আগের যে বাসা ছিল, যেটা পুরাতন বাসা, আমার পুরানো ভিডিও যারা দেখেছেন আমার কিংবা আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। তো সেই বাসায় যখন ছিলাম সেটা অনেকটা গ্রামের ভিতরে। তো সেখানে একজন হঠাৎ হ্যাঁ, নতুন আসছে, তো এসে এই ওয়ারড্রপটা বাইরে ফেলে রেখেছে। তো আমি দেখে বলছি যে ওয়ারড্রপটা বাইরে এরকম নষ্ট হচ্ছে, মানে ধুলো ময়লা পড়ছে। তো বলছে হ্যাঁ ওয়ারড্রপটা আমি হচ্ছে ভেঙে ফেলবো। তো আমি কিছু ভেঙে ফেলে কি করবেন। তো জিজ্ঞেস করলে উনি বললো যে কি আর করব, জ্বালানি করব, আর হচ্ছে না হয় বেচে দিব। তো বলছে কত টাকায় বেচতে পারেন। তো ওনার সাথে দরদাম করে মাত্র 1000 টাকায় আমি আমার এই ওয়ারড্রপটা কিনেছি। তবে এটা কিন্তু আমি কেনার পরে আমার হাজব্যান্ড প্রথমে একটু রাগ করেছিল, যে আমি তো নতুনটা বানিয়ে দিতাম, তুমি কেন এটা কিনলে। তো হচ্ছে আমি মূলত কিনেছিলাম আমার যে আলনাটা পছন্দ না, আসলে যে কাপড় চোপড় রাখি, তো সেই কারণে কিন্তু আমার আলনাটা পছন্দ নয় মোটেও। আর আলনার কাপড় যতবারই গোছাই না কেন সেটা কখনোই গোছানো থাকে না। তো সেই কারণে আমি হচ্ছে ওয়ারড্রপটা কেনা, যে শীতকালে যত কম্বল বালিশ থাকে সেটা আমি ওয়ারড্রপে রেখে দিতে পারি। আর আমাদের যে বাসার পরা যে কাপড় চোপড়গুলো সেটাও কিন্তু ওয়ারড্রপে রেখে দিতে পারি। তো এই সুবিধার কারণে আমি মাত্র 1000 টাকা দিয়ে এই কাঠের ওয়ারড্রপটা কিনেছিলাম। আর এটা এই বাসায় আনার সময়, নতুন বাসায় আনার সময় অনেকটা একটা সাইড আর কি ভেঙে গেছে। তো তাতে অসুবিধা নাই, আমি একটু মিস্ত্রি দিয়ে ঠিক করার চেষ্টা করেছি। আর হচ্ছে পিছনে খুব মোটা একটা বোর্ড লাগিয়েছি, সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে কিভাবে ঠিক করেছিলাম। তো মাশাল্লাহ আমি এই ওয়ারড্রপটা আমার কিন্তু খুবই কাজে লাগছে। আর হচ্ছে এটা যেই দেখে সেই বলে যে না আমি লস করিনি, সেই মুহূর্তে যে আমি কিনতে পেরেছি ওই জিনিসটা, সেটা কিন্তু অনেকেই আশ্চর্য হয়, যে 1000 টাকা তো কাঠের দামও না, কাঠের দাম তো এর থেকেও বেশি, আর মজুরির দাম তো আছেই। যতই জিনিসটা পুরনো হোক 1000 টাকায় পেয়ে তুমি বেশ লাভবান হয়েছো। বসার জায়গাটা একটু গুছিয়ে নিলাম, কেননা সারাদিন এরপরে তো দাপাদাপি ঝাপাঝাপি চলতেই থাকে। আর এর উপরে যে ফোমটা দেওয়া ওটা কিন্তু একটা মশারির ফোম। আমার মেয়েটা যখন ছোট ছিল তখন ওকে হচ্ছে ওর আব্বু এনে দিয়েছিল ফোম সহ মশারি। তো সেই মশারিটা তো নষ্ট হয়ে গেছে, ফোমটা কি করব ভাবছিলাম যে এটা খুলে ফেলে দুইটা কুশন কভার বানাই।
তো হঠাৎ মনে হলো যে আমার বসার যে জায়গাটা, একটা চেয়ার হোক অথবা একটা বেঞ্চ, যেটাই হোক না কেন, তো সেটার উপরে যদি আমি এটা দিয়ে দিই কিংবা ওটার উপরে একটা ভালো কাপড় দিয়ে ঢেকে দিই, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে না। তবে আমার সবজির বাস্কেট আর হচ্ছে টুল, এই দুইটা একসাথে করে আমি একটা বসার জায়গা করেছি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষেরা কিন্তু চাইলেই সব কিছু করতে পারে না, অথবা যে কোনো জিনিস কিনতে মনে চাইলেও সেটাও কিনতে পারে না। তবে এই যে একটা শখ আছে, একটু সোফার শখ আছে, যে আমার বাসায় যেহেতু সবাই প্রচুর পরিমাণে বেডের উপরে বসে শুয়ে গড়ায় থাকে, তো যদি সামনে পজিশনটা করতে পারি, সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটায় যদি কাজটা করতে পারি দ্রুত, তাহলে ইচ্ছা আছে যে একটা সোফা কেনার। অনেক কিছু ইচ্ছা আছে, তবে তার জন্য একটু সময় আর একটু ধৈর্যের প্রয়োজন। ইনশাল্লাহ একদিন হয়তো আমার মনের আশাটাও পূরণ হয়ে যাবে। গতকাল রাত্রে আখ খেয়ে সব জমিয়ে রেখে দিয়েছিল এগুলো একটা গামলার ভিতরে, তো সেগুলো এনে একটু রোদ্রে দিলাম। এগুলো কিন্তু জাল ধরাতে আমার ভীষণ পরিমাণে উপকার হবে, কেননা পাটকাঠি থেকে এগুলো খুব দ্রুতভাবে জাল ধরে। আর একটা সময় ছিল যখন আমার আম্মুকে দেখতাম যে আমি এই আখের খোসা দিয়ে জাল ধরাতে, তখন কিন্তু পাটকাঠি ইউজ করতো না। তো এখন আমরা তো পাটকাঠি ইউজ করি। আর গতকাল রাত্রে একটু হঠাৎ করেই একটু বাইরে গেছিলাম, মানে একটু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে তেমন কিছু না, বা যে আমার ছেলেটার তো পরীক্ষা শুরু হয়েছে, এক্সাম শুরু হয়েছে, তো সেই কারণে ওর জন্য একটা ক্যালকুলেটর আনতে গেছিলাম। তো ভাবলাম একটু মেলামাইনের দোকানে ঢুকি, তো সেখানে আরএফএলের দোকানটায় ঢুকতে চেয়েছিলাম কিন্তু হয়নি। তো যাই হোক, বেঙ্গলের একটা দোকানে ঢুকলাম। তো ঢুকে দেখি যে এই দুইটা জিনিস আমার খুব ভালো লাগছিল। আরও অনেক জিনিস তো পছন্দ হয়, কিন্তু কেনার সবসময় কেনা হয়ে ওঠে না। তো ওই দুইটা জিনিসই কিনেছি। আর এদিকে একটু বাবুর জন্য একটু ডিম ভেজে নিচ্ছি। আমার ছেলেটা প্রচুর পরিমাণে কাঁচা কুসুম খেতে খুব পছন্দ করে, তাই বলে যে একেবারে কাঁচা ডিম খাবে সেটা কিন্তু নয়। তবে মাঝখানে যে কুসুমটা দেখছেন, এটা যদি হালকা অল্প সিদ্ধ হয় এবং এই কুসুমটা যদি একটু এরকম কাঁচা কাঁচা থাকে, নরম থাকে, তাহলে ওর তো ভীষণ আনন্দ পায় আর খুব মজা করে খায়। আমার মেয়েটা কিন্তু একদমই এমন না, আমার মেয়েটা কুসুম খেতেই চায় না। অনেক বাচ্চা আছে কুসুম খেতে চায় না, আবার অনেক বাচ্চা আছে কুসুমটা খুবই প্রিয়। তো তেমন সেই ক্ষেত্রেও আমার ছেলেটা ওরকম, যে আমার ছেলেটা প্রচুর পরিমাণে কুসুম খায় আর কুসুম খেতে পছন্দও করে, আর মেয়েটা তো একদমই খেতে চায় না। তো এখানে সকালে অল্প করে একটু খিচুড়িও করেছিলাম, যেহেতু বাবু ওর বাবা দুইজনে চলে যাবে। তো সেই কারণে দ্রুত করে একটু খিচুড়ি, পাতলা খিচুড়ি করেছি, আর তার সাথে তো ডিম ভাজি এখন করে নিলাম, ওটা আমার ভাইকে খেতে দিব। আর এদিকে আমি যখন কাজ করি, তো এইদিকে ভাইটা হঠাৎ করে বলল, আপু আমি ড্রয়িং করতে পারছি না, আমার সময় নাই, তুমি একটু করে দাও। তো সেই কাজকর্ম সব ফেলিয়ে থুয়ে এইদিকে ও ড্রয়িং নিয়ে আবার বসতে হলো, যে এটা কমপ্লিট করে দিতে হবে, আরও একটা কমপ্লিট করতে হবে। তো দুইটা ড্রয়িং কমপ্লিট করে তারপরে করতে হবে। তবে আমি দুইটাই করতে পারিনি, অনেকটা কাজের চাপ, যে কারণে বললাম যে আমি একটা করে দিচ্ছি আর একটা তুমি নিজে নিজে করে দাও। তো এটা একটু কঠিন ছিল, সেই কারণে আমি এটা করে দিলাম, আর বাদ বাকিটা কিন্তু আমার ভাই করে নিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে আমার পাশে দাঁড়াতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যায়ে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।